নমস্কার, স্কুল অফ ল প্র্যাকটিস থেকে প্রদীপ দাসগুপ্ত বলছি। আজকে আমাদের এপিসোড 13 আরম্ভ হচ্ছে। আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের এক ছাত্র সিদ্ধার্থ মুখোপাধ্যায়। আমি হাওড়ার আন্দুল থেকে আসছি। স্যারের সাথে আমার পরিচিতি বা সাক্ষাৎ 2016 প্রায় শেষ থেকে, এবং আমার যাবতীয় লিগ্যাল লাইফে হাতে খড়ি এবং পথ চলা স্যারের কাছেই। এবং 2016 থেকে আমি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে আমি বিএলএলবি পাস করি 2021-এ, এবং তারপর থেকে স্যারের আন্ডারেই আমার প্র্যাকটিসিং লাইফের শুরু। তো আজকে এমন একটা সুযোগে এবং একটা এপিসোডের ভাগ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং স্যার, আপনার কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে। আমাদের লিগ্যাল লাইফে পথ চলতে এমন অনেক কিছু টার্মিনোলজি আমরা শুনতে পাই যেগুলো আমাদের অন্য কোনো সময় চট করে কানে আসে না। যেমন ধরুন, আমাদের ক্রিমিনাল প্র্যাকটিসিং বা সিভিল প্র্যাকটিসিং উভয়ের ক্ষেত্রেই চিফ এবং ক্রস এক্সামিনেশন, এই দুটো আমরা শুনতে পাই এই শব্দ, যে আজকে চিফ আছে বা আজকে ক্রস আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং কোন পার্টের সাথে এটা অ্যাকচুয়ালি যুক্ত? স্যার প্লিজ। অ্যাকচুয়ালি এভিডেন্স অ্যাক্টের এটা তুমি পাবে সেকশন 138। ওকে, এটা তুমি দেখবে চিফ বলে কথাটা, আজকে চিফ আছে। হ্যাঁ চিফ হলো এক্সামিনেশন চিফ, কথা পুরো ঠিক। এক্সামিনেশন চিফ মানে একটা ঘটনা যখন ঘটে যায়, সেটা যখন কোর্টে আসে বিচারের জন্য, তখন সে সাক্ষীর প্রয়োজনীয়তা আছে। তাহলে আদালত শুধু তোমার লিখিত জবানবন্দি পেয়ে একজনকে সাজা দেবে না, ওকে, সে প্রমাণ করতে হবে তোমাকে। আচ্ছা, এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ বলতে বোঝায় প্রমাণ করার দায়িত্ব কার। মানে তুমি যদি নালিশ করো কিছু, তাহলে সেই প্রমাণ করার দায়িত্ব কিন্তু হবে তোমার। আচ্ছা, তুমি যার বিরুদ্ধে নালিশ করলে সে কিন্তু প্রমাণ করবে না। প্রমাণ করতে হবে তোমাকে, তোমার ডকুমেন্ট, তোমার উইটনেস, তোমার সবকিছু এনে, তোমার যা যা মেটেরিয়াল আছে সেগুলো এনে কোর্টকে দেখিয়ে প্রমাণ করতে হবে যে তুমি যে অ্যাপ্লিকেশনটা একজনের বিরুদ্ধে করেছো সেটা সত্যি। তুমি সেটা প্রমাণ করবে। ওকে, তুমি যদি এটা প্রমাণ করতে পারো, তাহলে যে লোকটার বিরুদ্ধে তুমি প্রমাণ করলে সেই লোকটার সাজা হবে অ্যাজ পার ইন্ডিয়ান পেনাল কোড। এখন যে এটার নাম হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। আচ্ছা, সেটা অনুযায়ী আগে যেটা আইপিসি বলতাম আমরা, সেখানে যে প্রেসক্রিপশনটা দেওয়া আছে যে কত বছর সাজা হবে, আপ টু দ্যাট সাজা ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব দিয়ে দেবেন তাকে। বলো, এই হচ্ছে ম্যাটারটা। এখন এক্সামিনেশন চিফ কথাটা, চিফ হচ্ছে তুমি যখন একটা নালিশ করলে, তখন তুমি যে লিখিত নালিশটা করেছো সেটার বিরুদ্ধে কোর্ট একটা প্রথমে প্রাইমা ফেসি নেয়। প্রাইমা ফেসি বলতে কি, প্রাইমা ফেসি মানে মনে হচ্ছে অনেকটা ঘটনাটা সত্যি। আচ্ছা, কিরকম? ফর এক্সাম্পল, ধরো তোমাকে বলা হলো যে তুমি বললে স্যার একটা বিড়াল একটা মাছ নিয়ে চলে গেছে। আচ্ছা, বিড়ালটাকে সাথে নালিশ করে দেখা গেল, পরবর্তীকালে দেখা গেল বিড়াল মাছ দিয়ে চলে গেছে, যে কেউ বিশ্বাস করবে। এবং এই প্রাথমিক বিশ্বাসের জড়িয়ে প্রাইমা ফেসিতে হয়তো তার বিড়ালটাকে ডেকে পাঠিয়ে দিল। ঠিক। এবার যে লোকটা নালিশ করলো, তার নালিশের পরে যে ব্যাপারটা দাঁড়ালো, তাতে দেখা গেল মাছটার ওজন ছিল প্রায় 20 কেজি। মাছটা আমার কাটা হয়নি, একটা বিড়াল ওই মাছটাকে দিয়ে পাঁচিল টুককে লাফ দিয়ে চলে গেছে। আচ্ছা, এটা বিশ্বাসযোগ্য না? না, তাহলে প্রমাণ হলো না। ঠিক। তার প্রাইমা ফেসি কথাটা অর্থ হচ্ছে যে তোমার যে নালিশটা তুমি করছো, সেই নালিশটা কতটা যুক্তিযুক্ত। তুমি বললে, তুমি বললে যে স্যার লোকটাকে তাড়া করলাম, লোকটা হাওড়া থেকে লাফ মারলো একটা, তার কলকাতার হাইকোর্টের মাথায় গিয়ে পড়লো। এটা কোর্ট বিলিভ করবে না। ঠিক। তুমি যদি গরুকে তাড়া করলাম, গরুটা তার গাছ উঠে গেল, বিশ্বাস করবে না। বাদরকে তাড়া করলাম, বাদরটা তার গাছে উঠে গেল, বিশ্বাস করবে। তাহলে তোমার যে নালিশ থাকবে তার মধ্যে বিশ্বাস যোগ্যতাটা আনতে হবে। একদমই
একদম। এবার তোমার নালিশের পর তাহলে কোর্ট কি তো- স্যার আমরা বলে জানি তোমার নালিশের পর কোর্ট ডেকে পাঠাবে। হুম এখন যে নিয়মটা হয়েছে সেই নিয়মটা হলো যার বিরুদ্ধে নালিশ করছে তাকে ডেকে পাঠাবে, তাকেও শুনবে, তোমাকেও শুনবে। হুম শুনে কোর্ট এবার বিচারের ভার নেবে। হুম এবার ধরো কোর্ট দেখলো হ্যাঁ ঘটনাটা আমার মনে হচ্ছে সত্যি, মানে প্রাইমা ফেসি আছে কেস করতে, হুম প্রাইমা ফেসি পাওয়ার ফলে কোর্টে তাকে ডেকে পাঠালো। এবার সে যখন কোর্টে এলো, হুম যে নালিশ করেছে সে এবং যার বিরুদ্ধে নালিশ করেছে ঠিক দুজনেই কোর্টে উপস্থিত। প্রথম দিন তোমার সাক্ষী হবে। যেদিন সাক্ষী হয় সেদিন হয় কি, যে নালিশ করেছে তার যে উকিল বাবু, নিযুক্ত উকিল বাবু, সে তার নালিশি যে বক্তব্য, হুম সেই বক্তব্যটা তাকে দিয়ে আদালতকে বলায়। আচ্ছা কেন বলায়? কারণ যেটা লিখিত দিয়েছো হুম সেটা প্রমাণ হবে না কোর্টে, আচ্ছা ওকে প্রমাণ হবে না, ওটা প্রমাণ নয়। ঠিক তোমাকে বলতে হবে যে অত তারিখে অতটার সময় অমুক লোক আমাকে এই দিয়ে আঘাত করেছে, যার জন্য আমি আহত হয়েছি। যদি Okay. সিভিল ম্যাটার হয় তাহলে বলতে হবে আমার একটা জমি আছে, এই সেই জমির দলিল হুম দেখালে কোর্টকে, এবং এই জমিতে পাশের বাড়ির লোক মিস্টার ওয়াই এসে 10 ফুট মতো জায়গা বেড়া দিয়ে নিয়েছে এবং পাঁচিল তোলার চেষ্টা করেছে, ওকে এটা তোমার সাক্ষী হচ্ছে। হুম এবং এটা তোমাকে দিয়ে বলাবে তোমার যে উকিল বাবু আছে, মানে যে নালিশ করলো তার যে উকিল বাবু আছে সে বলাবে। এই যে যার মামলা, হুম। যার নালিশ, যে অ্যাগ্রিভড, যে ডিসস্যাটিসফাইড, যে কোর্টে এসেছে নালিশ করতে, হুম তার উকিল বাবু তাকে দিয়ে প্রমাণ করবে, কথা বলবে। সেটা কিভাবে বলবে? কোন রকম কিন্তু কোনো মানে এমন কোশ্চেন করবে না যে কোশ্চেনটাতে কোনো সাজেস্টিভ আনসার থেকে যাবে, যেটাকে বলে লিডিং কোশ্চেন। ওকে চিপের লিডিং চলে না। যেমন ফর অ্যান এক্সাম্পল, স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার, তাহলে কি আমরা সহজ ভাষায় এটা বলতে পারি যে প্রাইমা ফেসি যে টার্মটা, এটা অ্যাট এ গ্লান্স কোর্ট একটা দেখে, অ্যাট এ গ্লান্স এটা মোটামুটি। জাস্ট একটা দেখে মনে হচ্ছে বোঝার চেষ্টা করে যে জিনিসটা হতে পারে কি? মনে হচ্ছে হতে পারে। হতে পারে আর কি? ফর অ্যান এক্সাম্পল তুমি যদি বলো যে মানে আমাকে স্যার মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হুম। এসে আমার বাড়ির দরজা লাথি মেরে ভেঙে ঢুকলো, পেছনে বাবি হাকিম, সে বললো মেরে মার মার মার, তুমি যে নালিশটা করছো কোর্ট কিন্তু লিখবে। আচ্ছা এখানে এবার যদি লেখা- এখানে যদি রুলিং পার্টির কেউ দেখে থাকেন, এটা অন্য কোনো ভাবে নেবেন না, এটা আমাদের এডুকেশনাল পারপাসে না, সেটা 100%, সেটা আমি ঠিক। বোঝাতে চাইছি। বলুন স্যার। আচ্ছা তুমি এই নামগুলো করলে কিন্তু কোর্ট চমকে উঠবে না, কিছু বলবে, কোর্ট লিখবে ঠিক যে ব্যাপারে। এবার কোর্টে যদি বিশ্বাস না হয় ব্যাপারটা, প্রাইভেট ফেসি কোর্ট কিন্তু নেবে না তখন। হুম কোর্টে আমার ডাউট হবে এটা হতে পারে না, ইম্পসিবল। ঠিক ঠিক তখন কোর্ট ওটাকে পুলিশের কাছে পাঠাবে একটা ইনভেস্টিগেশনের জন্য, যে তুমি এটা আমাকে রিপোর্ট দাও, ওকে বিফোর ইস্যুইং এনি সামেন্স ওকে টু মমিতা ব্যানার্জি আর ববি হাকিম। ঠিক এবং পুলিশ একটা রিপোর্ট দিল, হয়তো 7 দিন বাদে রিপোর্ট এলো যেই লোকটা রাঁচি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে, তাকে খোঁজা হচ্ছিল, সেই নালিশটা করছে আপনার কাছে। ঠিক এখন পাওয়া গেছে, তাকে আমরা অ্যারেস্ট করে আবার রাঁচি পাগলাগারদে পাঠিয়ে দিচ্ছি। ওকে তাহলে স্যার তোমার এরপরে যে তোমার যে নালিশ, সেটা বিশ্বাসযোগ্যতাটা যদি কিছুটাও থেকে থাকে, হ্যাঁ। তাহলে সেটা কোনো প্রাইমা ফেসি না হলো কোর্ট। ওকে 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 এইবার তাহলে যখন বোঝা গেল। যখন যে লোকটা নালিশ করেছে তার যে উকিল বাবু, তাকে জিজ্ঞেস করবে কার বিরুদ্ধে নালিশ করেছেন, হুম কেন, কি এমন ঘটলো যে আজকে আদালতে এলেন। সে কিন্তু বলবেন আপনাকে মেরেছে তো, আপনাকে মেরেছে তো, সাজেস্টিং আনসার, দ্যাট ইজ কল্ড লিডিং কোশ্চেন। এই লিডিং কোশ্চেনে কিন্তু চিফ এক্সামিনেশন চিফে চলে না। হ্যাঁ, কেন একদমই তাই। কেন চলে না? যে তোমার কেস তুমি জানো,
তখন ডিফেন্স বলে তুমি কি ছিলে নাকি ওইখানে ঘটনা ঘটেছিল, তুমি বলছো কি করে, তুমি এটা বলছো কেন? ঠিক। ডিফেন্স এইভাবে প্রশ্ন করবে। যার জন্য তোমাকে বলতে হবে যে আমাকে অমুক তারিখে অমুক লোক এইভাবে মেরেছিল, তারপর কি হলো। তারপর আমি হাসপাতালে গেলাম, তারপর হাসপাতাল থেকে আমি মেডিকেল রিপোর্ট দেখালাম, আমার মেডিকেল রিপোর্ট আছে, মেডিকেল রিপোর্ট কোর্টকে দেখাতে পারেন, কোর্টকে দিয়েছে না কেন? হ্যাঁ আমি এখান থেকে দিয়েছি। স্যার এখানে কি এক্সিবিট কথাটা ইউজ হয় এখানে? না, এক্সিবিট কথা অন্যরকম ব্যাপার। এক্সিবিট হলো তুমি যে ডকুমেন্ট দেবে কোর্টকে, তারপর তুমি একটা মেডিকেল ডকুমেন্ট দিলে, ওকে, সেই মেডিকেল ডকুমেন্টটা কোর্টের কাছে থেকে যাবে। আচ্ছা, মেডিকেল ডকুমেন্টটা তখনই কোর্ট বিলিভ করবে যখন সেই মেডিকেল ডকুমেন্টটা যে রেডি করেছে বা লিখেছে সে এসে কোর্টকে সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ এই ডকুমেন্টটা আমার হাতের লেখা, সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে আমি এক্সামিন করেছিলাম অত তারিখে, সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের এই আইডেন্টিটি মার্ক আমি নোট করেছি, ওকে, সিদ্ধার্থ মুখোপাধ্যায় এই জায়গায় ইনজুরি ছিল। ওকে, এখন সেখানে কি দেখা যায় তুই বলে পায়ে ইনজুরি, আমার পায়ে মেরেছে, ও বলছে মাথায় পেচ্ছে, মাথায় ইনজুরি পাচ্ছে, তাহলে কন্ট্রাডিকশনের কেস শেষ হয়ে গেল। এবার ডাক্তারকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ওই জায়গাটাতে বলতে হবে যে আমি এই সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে আমি এক্সামিন করেছি এবং এটা আমার সই। ওকে, যখন এটা বলা হলো তখন ওই মেডিকেল ডকুমেন্টটা ট্রান্স টু এক্সিবিট। আচ্ছা, আর এই এক্সিবিট দু রকম এক্সিবিট, হ্যাঁ, একটা মেটেরিয়াল এক্সিবিট, পেপার এক্সিবিট। ওকে, মেটেরিয়াল এক্সিবিট মানে কি দিয়ে মেরেছে বা দেখা গেলো রড দিয়ে মেরেছি, সে রডটা পুলিশ হাতে সিজ করেছে। ওকে, সে রডটা যখন দেখাচ্ছে তখন কোর্ট তাহলে এই রডটা দিয়ে আপনাকে, হ্যাঁ এই রডটা দিয়ে আমাকে মেরেছে, হ্যাঁ, ওই রডটা মারা পেয়েছে, ওই রডটা তখন এক্সিবিট হলো মেটেরিয়াল এক্সিবিট। আচ্ছা, তাহলে পেপার এক্সিবিট, মেটেরিয়াল এক্সিবিট। ঠিক। এবার যতক্ষণ না পর্যন্ত যে জিনিসটার সম্বন্ধে তুমি বলছো সেই জিনিসটাকে যা কানেক্টেড উইথ দ্য ম্যান, একটা তুমি দিলে এডুকেশনাল সার্টিফিকেট, সেই এডুকেশন সার্টিফিকেট যেদিকে তাকে আসতে হবে কোর্টে, কোর্টে যে বলতে হবে হ্যাঁ এডুকেশন আমি ইস্যু করেছি, এটা আমার সই, তখন কোর্ট উইল বিলিভ, তাহলে করে থাকবে। কোনো কারণে যদি কোনো এই যে আমি একটু আগে বললাম যে স্যার এটা আমার দলিল, এটা আমার দলিল না বলে দলিলটা আমার দলিল এবং এটা অত তারিখে আমি কিনেছি, এই জায়গাটা আমার সই আছে, এই জায়গা বিক্রেতার সই আছে, এই চ্যাপ্টারটা যদি না আসে তাহলে তোমার কোনো দলিল কোর্ট দেখবে না। ওকে, কারণ নো ডিড হ্যাজ বিন এক্সিবিটেড। এক্সিবিট তখনই হয় যখন মেকার অফ দি ডকুমেন্ট নিজে কোর্টে এসে বলে আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস ডকুমেন্ট, দিস ইজ মাই সিগনেচার, আন্ডার দিস সার্কামস্টান্সেস আমি এটা সাইন করেছি, ওকে, তখন এক্সিবিট হয়ে গেল। তাহলে স্যার এই যে ডকুমেন্টসটা এলো, তাহলে চিফে কি মেইনলি আমরা প্রথমে ডকুমেন্টস গুলো শো করে বোঝানোর চেষ্টা করি? একদম তোমার ধরো আমি যখন সিভিল কেস করি তখন কেস যখন আমরা ফাইনাল হিয়ারিং হয় সেটাকে বলে পিএইচ, পেরেন্টারি হিয়ারিং সিভিলে। ওকে, পিএইচ এর সময় আমরা সব অরিজিনাল ডকুমেন্ট গুলো যা আমরা রিলাই করছি সেগুলোকে স্টিচ করে আমরা কোর্টকে আগেই দিয়ে দিই কোর্টের হাতে, ঠিক, এবং সেগুলো কোর্ট ফেরত দেয় পরবর্তীকালে, তোমাকে ফেরত দেবে আপনার জাজমেন্ট, এবং ওগুলো ওখানে থেকে যাবে। আচ্ছা, তোমার এবার তুমি কোর্টের কাছে বারবারই চাইবে স্যার আমাকে ডকুমেন্ট লিস্টটা দিন, ডকুমেন্ট লিস্টটা দিল, দেখুন তো এই সেই নোটিশ আপনাকে যে ওদের লয়ার করেছিল, হ্যাঁ এইটাই সেই নোটিশ আমি পেয়েছিলাম অত তারিখে, লেট ইট বি এক্সিবিট বি, এক্সিবিট সি, এক্সিবিট ডি, এইভাবে তখন ওগুলো এক্সিবিট হলো। তুমি যদি না বলো, কোনো কারণে যদি না দেখিয়ে ওকে যদি অ্যাডমিট না করিয়ে নাও বা যে লিখেছে তাকে যদি কল না করো তাহলে কিন্তু এক্সিবিট হলো না, কোর্ট উইল নট সি ইট, কোর্ট দেখবে না। আচ্ছা, কোনো কারণে যদি তোমার ডেথ সার্টিফিকেট এক্সিবিটেড না হবে, ডক্টর না আসে কোর্টে, ডক্টর রিমেইন অ্যাবসেন্ট, ডক্টর বললো না ইয়েস দিস ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই মি, এই ডেথ সার্টিফিকেট আমি ইস্যু করেছি এবং পেশেন্ট ওয়াজ আন্ডার মাই ট্রিটমেন্ট and during my treatment he died in my presence, so I have issued this death certificate, this is my signature, তখন ডেথ সার্টিফিকেট এক্সিবিট হলো। সেই ডাক্তার যদি না আসে বা না পাওয়া যায় তুমি স্বচ্ছন্দে বলতে পারো লোকটা মরেনি,
মানে যে সমস্ত ডকুমেন্টস গুলো কোর্টে শো করা হচ্ছে বা দেওয়া হচ্ছে সেগুলো যখন অ্যাকসেপ্টেড হচ্ছে তখনই ওগুলো এক্সিবিট হচ্ছে স্যার। অ্যাকসেপ্টেড হওয়ার কত টার্মস আছে, টার্মস গুলো Okay. দ্য ম্যান হু হ্যাজ প্রিপেয়ার্ড দ্যাট ডকুমেন্ট হি মাস্ট কাম বিফোর দি কোর্ট অ্যান্ড অন ইন উইটনেস বক্স অন ওথ, যা বলবো সত্য বলবো, সত্য মিথ্যা বলবো না, কোনো কথা গোপন করবো না, এটা বলে যখন সে বলছে হ্যাঁ এটা আমার হাতের লেখা, Okay. আমার সামনে মারা গেছিল, তখন ওটা এক্সিবিট হচ্ছে। আচ্ছা, এটা ডেথ সার্টিফিকেট বললাম। Okay. এরকম বহু ধরনের ডকুমেন্ট থাকতে পারে। হুম, সিজার লিস্টও এক্সিবিট হচ্ছে। সিজার লিস্ট মানে স্যার একটুখানি ছোট করে সিজার যদি লিস্ট- আমাদের জন্য বলেন স্যার। সিজার লিস্টে কিছু না, সিজার লিস্টে যখন নাকি ইনভেস্টিগেটিং অফিসার ইনভেস্টিগেশনে যায়, তখন যখন ধরো ডাকাতি হয়ে গেছে, সেখানে গিয়ে পেলো একটা ভাঙা তরলের টুকরো, আচ্ছা, এই একটা বুলেটটা তো দেখা গেল যে দেয়ালের মধ্যে বিঁধে রয়েছে, হুম। সেগুলো খুলে নিয়ে সেগুলো যে এক্সপার্টের কাছে পাঠায়, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, ঠিক। ওগুলো পাঠানো হয় প্রমাণ করার জন্য। সেই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির লোককেও কোর্টে আসতে হয়। কিন্তু আমাদের একটা পার্টিকুলার সেকশন আছে 45, এখন কি হয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আগের সেকশন বলছি 45-এ বলা আছে যে এক্সপার্ট যে দেবে, এক্সপার্ট ওপিনিয়ন সবসময় যে এক্সপার্টকে আসতে হবে তার প্রমাণ নেই, সেটাও আসতে পারে। কোর্ট সেটা বিলিভ করবে কিনা কোর্টের ডিসক্রিপশন, কোর্ট তাকে ডাকতেও পারে, নাও ডাকতে পারে। এই যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কোর্টের সময় সময় আসে না, কোর্ট অ্যাকসেপ্ট করে নেয়। কেমন? তাহলে আমরা দেখলাম যে এক্সিবিট কাকে বলে বুঝলাম, হুম, আর এক্সামিনেশন চিফ যেটা বলি সেটা হয়ে গেল। ঠিক আচ্ছা, স্যার। এইবার এক্সামিনেশন চিফ হবার পরে চিফ হুম। হয়ে গেছে, স্যার এখানে মেইনলি আরেকটা আমাদের কোয়েশ্চেন থাকে ডেইলি লাইফে, যে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই যে এক্সামিনেশন ইন চিফের পরে একটা পার্ট আছে, সেটা হচ্ছে ক্রস এক্সামিনেশন বা ক্রস, যেটাকে এমনিতে বলে। তো এই ক্রস এক্সামিনেশনের প্রয়োজনটা কি পড়ে স্যার? মানে ক্রস এক্সামিনেশন কে করে এবং কি প্রয়োজনটা পড়ে স্যার? যদি একটু বলেন। আদার সাইড, ধরো যে নালিশ করলো, যার বিরুদ্ধে নালিশ করলো, আচ্ছা, মানে যে যে অভিযোগ অভিযুক্ত ইংরেজিতে অ্যাকিউজড, রাইট স্যার। অ্যাকিউজ পারসন, হুম, সে ক্রস এক্সামিন করবে। যে এক্সামিনেশন চিফ কমপ্লিট করলো, তখন কোর্ট বললো ক্রস এক্সামিন। ওকে, এবার তুমি তখন ক্রস এক্সামিন আরম্ভ করলে। ওকে, ধরো তুমি বলেছো যে আমি সকাল 7টার সময় এই সকাল 8টার সময় এই ঘটনাটা দেখেছি হুম, চোখের উপর, হুম, এই ঘটেছে। হুম, তোমাকে ক্রসে জিজ্ঞেস করে, তোমাকে ক্রস করে কোর্টকে দেখানো হয় সাক্ষী যে কথাটা বলছে সেটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, সে মিথ্যা কথাও বলতে পারে, হুম, প্রবাবিলিটি অফ লাই, আচ্ছা। এইটা বোঝানো হয় কোর্টকে, আচ্ছা। কোর্টকে দেখানো হয় কিরম করে। ফর অ্যান এক্সাম্পল দাও, তুমি বললে আমি তখন সকাল 8টা আমি অফিসে বেরোচ্ছি, এমন সময় দেখলাম এই ঘটনা ঘটলো আমার চোখের সামনে। হুম, কেমন? হুম, আচ্ছা, সকাল 8টা অফিসে বেরোচ্ছি, আচ্ছা, তুমি এটা বলে দিয়েছো, কিন্তু হুম, এক্সামিনেশন চিফে তুমি বলেছো, হুম। তোমাকে জিজ্ঞেস করলো আপনার অফিসটা কত দূর? কত দূর, কোথায় থাকেন আপনি, অফিস কত দূর। তা অফিসে আপনার পৌঁছতে গেলে রোজ তো 6টা 6:30-এর মধ্যে বেরিয়ে পড়তে হয়। তুমি বলে হ্যাঁ সে তো বটে, 6টা বেরিয়ে পড়তে হয়, তুমি বললে কিন্তু কথাটা। ঠিক, আচ্ছা, যে মাসে ঘটনা ঘটেছে সেই মাসে রোজই তো 6:30-এর মধ্যে বেরিয়েছেন, ছুটি ফুটি নেননি সে মাসে কোনোদিন, না ছুটি নেই, ওকে, আর রোজই 6:30 বেরিয়ে গেছেন, হ্যাঁ রোজই 6:30 বেরিয়ে গেছেন, ওর মাথায় নেই যে আমি 8টা বলেছি। যদি মিথ্যে হয়, ওকে, ওকে, যদি মিথ্যে হয়, মিথ্যে দেখো একটা কথা বলি, এই যে আমরা লিডিং কোয়েশ্চেন করি, ওটা পারপাস হতে, লিডিং কোয়েশ্চেন করা মানে লোকটা ভেতরে সত্যিটাকে বার করে আনা। আজকে তোমাকে যদি বলা হয় যে তোমার নাম তো হরিচাঁদ মন্ডল, হুম, হ্যাঁ, তুমি কখন হ্যাঁ বলবে? যখন তোমাকে রিপেয়ার্ড উইটনেস, তুমি শিখিয়ে নিয়ে আসা হয়েছে, তোমার নামটা কি বলেছিল তুমি নিজেই ভুলে গেছো। ঠিক, কিন্তু যেটা সত্য ঘটনা, যে তুমি প্রদীপ দাস তুমি চেনো না তো, হ্যাঁ জানি তো, হ্যাঁ আমি নিশ্চয়ই চিনি প্রদীপ দাস গুপ্তকে। হুম, তুমি কখনই বলবে না প্রদীপ দাস গুপ্ত, না ঠিক চিনতে পারছি না। ঠিক, তুমি কখন বলবে? যখন তোমাকে টিউটর করা হবে, ওকে, তখন তুমি কথা বলবে। রিডিং এর কারণ হচ্ছে কোন টিউটর উইটনেস যদি হয়, সে কিন্তু তুমি যেটা বলবে সেটাকে
ধরে নেবে। তাহলে স্যার মানে লিড কোয়েশ্চেন মানে হচ্ছে যে একটা সাজেস্টিভ কোয়েশ্চেন, এবার suggesting the answer. আচ্ছা সাজেস্টিভ আনসার স্টেটমেন্ট। ইউ আর সাজেস্টিং আনসার। তুমি Okay. কাল সকালে সামনে দেখেছিলে তো আচ্ছা সাজেস্টিভ স্টেটমেন্ট, বুঝতে পারছি। সাজেস্টিভ আনসার। আনসার, ইউ আর সাজেস্টিং দি আনসার। তুমি কাল সকালে সামনে দেখেছিলে? ওকে। কাল সকালে তুমি কোথায় গেছিলে? অ্যাফার্মেটিভ কোশ্চেন। কাল সকালে তুমি কোথায় গেছিলে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ কোশ্চেন। রাইট। আর এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন করা হয় এই জন্য যে সাক্ষী যা বলছে সেটা সত্যি নয়, হুম, কোর্টকে দেখাবার জন্য। এবং আমরা যে ক্রস এক্সামিন করি তার রিজনিং হচ্ছে যে আমরা উই আর পুলিং আউট দি মেটেরিয়ালস হুম, from the statement of the mouth of the witness ওকে, to build up the argument. আচ্ছা, ওই স্টেটমেন্ট গুলো থেকে আমরা আর্গুমেন্ট করি, যার জন্য ইরেলিভেন্ট কোশ্চেন করলে কোর্ট বাধা দেবে তোমাকে। এই কোশ্চেন আপনার কি প্রয়োজন? কোশ্চেন স্ট্যান্ড ডিসঅ্যালাউড আউট, এটা করবেন না, এটা কি দরকার আপনার? ঠিক, তোমাকে বলবেন দরকার নেই। ঠিক, তাহলে ক্রস এক্সামিনেশন প্রয়োজনীয়তা হচ্ছে যেহেতু তুমি যখন তুমি দেখছো যে একটা সাক্ষী মিথ্যা কথা বলছে বা সে মিথ্যা বলছে কিছু জানবার জন্য তুমি তাকে জেরা করছো, সেই জেরাটাকে বলা যায় ক্রস এক্সামিনেশন। তাহলে মানে ক্রস এক্সামিনেশনে বাংলাটা জেরা হচ্ছে, তাই তো? জেরা হচ্ছে। আরেকটা কথা বলে নিই, ওকে, ক্রিমিনাল কেসে হুম, অ্যাকিউজ পারসন হ্যাঁ, জেরা করবে প্রসিকিউশন উইটনেসকে। তার মানে স্যার পাবলিক কিন্তু- প্রসিকিউটর করবে কিন্তু- এক্সামিনেশন ইন চিফ। হ্যাঁ, ও কিন্তু পাবলিক প্রসিকিউটর জেরা করতে পারবে না, উনি Okay. অনলি চিফ করবেন, রাইট, অনলি চিফ করবেন। এন্ড ডিফেন্স কাউন্সিল ডিফেন্স কাউন্সিল জেরা করবে। মানে ক্রস এক্সামিনেশন করবে। হ্যাঁ, But কিন্তু ওনার ক্রস এক্সামিনেশনের পরে স্যার ওনার ডিফেন্স স্কোপ নেই। পাবলিক প্রসিকিউটর ডিফেন্স, পাবলিক প্রসিকিউটরের কোনো ক্রস এক্সামিনেশন স্কোপ নেই। Scope নেই। স্কোপটা কখন হবে? Okay. যদি আমি কোনো ডিফেন্স উইটনেস দেই। আমি আচ্ছা। ডিফেন্স উইটনেস দিলাম যে আমি আলাদা আর কোনো সাক্ষী দেবো একজনকে, তখন তুমি যে সাক্ষী নিয়ে এলে হ্যাঁ। সেই সাক্ষী যা বললো তখন আবার যে ডিফেন্স সে তখন চিপ করছে, আর Okay. পাবলিক প্রসিকিউটর তাকে আবার ক্রস করবে। তাহলে জিনিসটা বোঝা গেছে কিন্তু এখানে জিনিসটা এবার আরেকটা জিনিস বোঝো, সিভিলে কিন্তু প্লেইনটিফকে ডিফেন্ডেন্ট ক্রস করে, মানে যে মামলা করেছে, হুম, আবার ডিপেন্ডেন্টকে প্লেইনটিফ ক্রস করে। বাহ, প্লেইনটিফ প্রথমে এক্সামিনেশন চিপ করলো, ডিপেন্ডেন্ট তাকে জেরা করলো, এবার ডিপেন্ডেন্ট যখন চিপ করলো তখন প্লেইনটিফ তাকে জেরা করলো। মানে আমাদের লিগ্যাল সিস্টেমে সবাইকে বলার যে সুযোগটা দেওয়া হয় এটার থেকে মানে পরিষ্কার উদাহরণ আর কিছু হতে পারে না স্যার। একদম। মানে আমাদের কোর্টে বলটা উল্টো দিকে ঠিক গিয়ে পৌঁছয়, মানে আমাদের চান্স কিন্তু ঠিকই আসে। তো এরকম কিন্তু নয় যে শুধু এক পক্ষই বলে যায় যে না, না, এরকম না, অন্য না, পক্ষ কখনোই না। হয় না। তো এটা একটা জিনিস স্যার। আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, মানে জিনিসটা এরকম, আমি কয়েকদিন আগে দেখছিলাম যে একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী দিচ্ছে রীতিমতো একটা কেসে, এবং উইটনেস বক্সে নিজেকে দাঁড়িয়ে তার কারণ ওথ টেক করে উনি সাক্ষী কারণটা দিচ্ছেন। হচ্ছে যে ডিউরিং দি ইনভেস্টিগেশন যারা যা কাজ করবে হুম, তারা সবাই কিন্তু চার্জশিটেড উইটনেস, তাদের প্রত্যেককে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে তারা কি কাজ করেছে। লার্নেড ম্যাজিস্ট্রেট ডিউরিং দি পিরিয়ড অফ ইনভেস্টিগেশন দে হি ওয়ার্কড, কিভাবে কাজ করেছে তার 164 একটা স্টেটমেন্ট রেকর্ড করেছে, হুম, কি টিআই প্যারেড করেছে, তাকে গিয়ে বলতে হবে আমি এই টিআই প্যারেডটা কন্ডাক্ট করেছি, আমি আমার সামনে এই লোকটাকে আইডেন্টিফাই করেছে, কিংবা এই লোকটা আমার কাছে কনফেস করেছে। এটা নাকি ইজ পার্ট, কিন্তু any person involved in the investigation, ওকে, he must come to the trial court. কিন্তু স্যার উনি একজন ম্যাজিস্ট্রেট, উনি Does একজন not ম্যাজিস্ট্রেট, matter. রাইট? Does not matter. তো Does not matter. Law doesn't Okay. excuse magistrate. ওকে, তুমি হতে পারো ম্যাজিস্ট্রেট, কিন্তু ইউ আর দি পার্ট অফ দি ইনভেস্টিগেটিং এজেন্সি। ওকে, তুমি ইনভেস্টিগেশনে ছিলে, তোমাকে এটা প্রমাণ করতে হবে কোর্টে এসে। আচ্ছা, ওই জন্য ম্যাজিস্ট্রেটের জেরা হয়, ম্যাজিস্ট্রেটের চিফ হয়, একইভাবে আচ্ছা, আচ্ছা, ওকে, ম্যাজিস্ট্রেট চিফ আর জেরা 2-3টে কেসে হতে পারে। 164 যখন নাকি কোনো স্টেটমেন্ট রেকর্ড হচ্ছে, হুম, 164-এ আবার একটা পার্ট আছে কনফেশন রেকর্ড হচ্ছে, আর একটা পার্ট হচ্ছে তোমার টিআই প্যারেড, সেকশন 9 অফ
এভিডেন্স অ্যাক্ট এখন কত হয়েছে আমার ঠিক খেয়াল নেই, ওকে, রিসেন্টলি চেঞ্জ হয়েছে বলে সব। রাইট রাইট। হ্যাঁ। তো কিন্তু আমরা এখন এই মুহূর্তে যে পার্টগুলো নিয়ে আলোচনা করছি এগুলো খুবই কনসেপচুয়াল পার্ট, এবং এই কনসেপচুয়াল পার্টগুলো কিন্তু একই আছে। হ্যাঁ, নতুন আইনেও এটা একই আছে, যেটা মোটামুটি এভিডেন্স খুব একটা চেঞ্জ হয় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বলে যেটা এসছে, খুব একটা আহামরি কিছু চেঞ্জ হয় না এই আমরা স্যার যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি ওটা আছে। হ্যাঁ, স্যার লাস্টলি স্যার রি-এক্সামিনেশনের প্রয়োজনটা কি পড়ে, মানে রি-এক্সামিনেশন ব্যাপারটা হলো, ধর তুমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পুট করতে ভুলে গেছো, সাপোজ আচ্ছা ওকে, তুমি ক্রস এক্সামিনেশনে একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, সে তুমি কোশ্চেনটা করতে ভুলে গেছো, ওকে, তখন তুমি কোর্টকে বলবে আমি এটা আবার রি-এক্সামিন করবো, আমি আচ্ছা, এই কোশ্চেনটা পুট করতে ভুলে গেছি। কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হয়, রি-এক্সামিনেশন একটা মুশকিল আছে যে তোমাকে কোশ্চেনটা ডিসপোজ করে দিতে হবে, কোশ্চেনটা লিখে কোর্টকে দিতে হবে, 3টের বেশি নট অ্যালাউড, আচ্ছা, 3টে কোশ্চেন বেশি তোমার অ্যালাউ করবে না পুট করতে, ওকে, তোমার 3টে কোশ্চেন লিখে দিতে হবে, আদার সেট কেউ দিয়ে দিতে হবে কি কোশ্চেন, ওকে, কোর্ট তখন অ্যালাউ করলো ওই 3টে কোশ্চেনই তোমায় করতে দেবে, যদি 3টে হয়, একটা মিস করলে একটা, দুটো মিস করলে দুটো। ওকে, ধরো কোনো কারণে তুমি আইডেন্টিফাই করাতেই ভুলে গেলে, আচ্ছা, সবকিছু হলো, দেখুন তো যে আপনাকে মেরেছিল সে কি কোর্টে আছে, হ্যাঁ আছে, দেখান ওই যোগ, শনাক্তকরণ যেটা সাপোজ বলছে। পাবলিক প্রসিকিউটর করতে ভুলে গেল, হুম, তখন সে যে বলতে পারছে আমি এক্সামিনেশন করবো, আমি অলরেডি আইডেন্টিফিকেশন করতে ভুলে গেছি, কোর্ট তখন আচ্ছা। অ্যালাউ করে দিল, ওকে, তখন এক্সামিনেশন আবার ওকে ডাকা হয়, আবার ওকে সমন যায়, আবারও আসে, আসার পর তখন আবার জিজ্ঞেস করে, দেখুন তো আপনি যেদিন যা বলে গেছিলেন, যে ঘটনা ঘটিয়েছিল সে কি আজকে আদালত দেখতে পাচ্ছেন তাকে, হ্যাঁ দেখান ওই যোগ, তখন কোর্ট থেকে দ্য উইটনেস আইডেন্টিফাইড দ্য অ্যাকিউজড পারসন রাইটলি। আর স্যার এই যে রি-এক্সামিনেশন এটা কি পাবলিক প্রসিকিউটর এন্ড ডিফেন্স কাউন্সিল দুজনেই করতে পারে, ভুলে যেতেই পারে, দেখো ঠিক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভুলে যেতে পারে, সাজেশন দিতে ভুলে গেলে, রাইট, ডিনাইল দিতে ভুলে গেলে, ওকে, তাই না? ওকে, হোয়াট ইজ সাজেশন? সাজেশন মানে তোমার লাইন অফ ডিফেন্সটা তুমি এস্টাবলিশ করছো, আর ডিনাইল মানে তুমি বলছো যে প্রসিকিউশন কেসটা মিথ্যা, ওকে, আপনি যা বললেন আমি মিথ্যে কথা, এমন কোনো ঘটনাই ঘটেনি, এটা তুমি না বলো তাহলে কিন্তু তুমি মেনে নিলে ব্যাপারটা। হুম, ফর এন এক্সাম্পল, ধর তুমি আজকে আমার এখানে বসে আছো, আর কালকে তোমার বাড়িতে কি বললাম, তুমি আসার সময় আমার ঘড়িটা চুরি করে নিয়ে চলে এসছো, তোমার বাড়িতে বললাম তুই মাথা নিচু করে চুপ করে বসে রয়েছে, একটা উত্তরও দিলে না, ঠিক, কি মনে হবে তাতে? ইউ হ্যাভ অ্যাডমিটেড, ওকে, ইউ হ্যাভ অ্যাডমিট দ্য ফ্যাক্ট অফ দি থেফট অফ দি ওয়াচ, তাই কি না? তুমি অ্যাডমিট করলে, কিন্তু কিন্তু তুমি হ্যাঁ, বলো কোথায় আমরা ঘড়ি চুরি করলাম, তাতে বলো ওই কনফিউশন, কনফার্মেশন হলো না, কিন্তু কোর্টের কনফিউশন হলো যে না তাহলে কিছু গন্ডগোল আছে, দেখা যাক, ও তো বলতে চুরি করেনি, যেটা আমরা চার্জ ফ্রেম করে বলি যে এই ঘটনা ঘটেছে, আপনি দোষী না নির্দোষী, ঠিক। বা আমি নির্দোষী। আর স্যার আমাদের যে এই যে ক্রস এক্সামিনেশন গুলো হয়, তো অনেকেই একটা কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে আমাদের ক্রস এক্সামিনেশন অনেকটাই ব্লান্ট হয়, অনেকটাই টু দি পয়েন্ট হয়, অনেকটাই হার্শ ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ইউজ করতে হয় ক্রস না, কিছু সে এক্সামিনেশন। তো কিছু কিছু কেসে করতেই হয়, যেমন তার তখন ওর ক্যামেরা ট্রায়াল হয়, রেপ কেসে ক্যামেরা ট্রায়াল হয়, ক্যামেরা ট্রায়াল মানে দরজা বন্ধ করে ট্রায়াল হয়, ঠিক। কেউ দেখতে পাবে না। তো সেই যে শুনতে পারবে ক্রস না। এক্সামিনেশন গুলো হয়, তাতে যে ব্যক্তিগত যে সুরক্ষাটা ওটা আদালত তো দেয়, কিন্তু কিভাবে দেয় স্যার? না, মানে সেই জায়গায় কোনো জায়গায় কোনো ওয়ে আউট নেই, তোমার স্যার ইন তোমার ক্যামেরা মক্কেলকে বাঁচাবার জন্য তুমি উইটনেস মিথ্যে কথা বলছে কিনা সেটা প্রমাণ করার জন্যই ক্রস এক্সামিনেশন, সেই জায়গাটা তোমাকে কোর্ট কোনোভাবে বাধা দেবে না, সাধারণত দেয় না, খুব ইরেলেভেন্ট কোশ্চেন না করলে। বারবার বলছি ক্রস এক্সামিনেশন চিফ দুটোই কারণ হচ্ছে টু পুল আউট দি মেটেরিয়াল বাই হুইচ ইউ উইল ক্রিয়েট দি আর্গুমেন্ট। ওই ক্রস এক্সামিনেশন যা যা পেলে সেই যেভাবে বলবে, ধরো একটা লোক মেয়ে বললো আমার কিডন্যাপ করতে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে অমুক জায়গায়, আমার সেই কিডন্যাপ যে গাড়িটা করতে গেছিল সেই গাড়িটার নাম্বার হলো এত। আচ্ছা, তুমি মেয়েটাকে জিজ্ঞেস করলে আপনি আজকে কিছু করে এলেন, হ্যাঁ গাড়িতে না, যে গাড়িতে এসে নাম্বারটা বলতে পারবেন, বললো না, তাহলে তুই স্বচ্ছন্দে বলতে পারো কোর্টকে আর্গুমেন্টে, স্যার যে লোকটা গাড়ির নাম্বার বলতে পারছে না হুম, তাকে যে কিডন্যাপ করে নিয়ে গেল সে গাড়ির নাম্বারটা বললো কি করে, যে গাড়ি করে নিয়ে গেল, ঠিক,
বুঝতে পারছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা এই যে অবশ্যই। পয়েন্ট অফ আর্গুমেন্ট উইল বি পুলড আউট বাই দি ক্রস এক্সামিনেশন। আর জন্য আজে বাজে কোশ্চেন ক্রস এক্সামিনেশন করতে নেই, পারপাসফুল কোশ্চেন করতে হয়। পারপাসলেস কোশ্চেন করলে করতে হয় বাধা দিয়ে থামিয়ে দেবে। এটা আপনার কি দরকার? কেন করছেন এই কোশ্চেনটা? করবেন না, এটা ডিসঅ্যালাউ হলো। ঠিক। বুঝতে পারছো? তাহলে কোর্টের মধ্যে স্যার বিভিন্ন ধরুন রেপ কেস বা মার্ডার কেস বা এমন কোনো কেস যে কেসের ক্রস এক্সামিনেশন বা এক্সামিনেশন ইন চিফের ডিটেলসটা যদি বাইরে আসে, সেক্ষেত্রে কোনো ঘটনা ঘটতে পারে বা কোনোভাবে এভিডেন্স লোপাটের চেষ্টা হতে পারে। না, তখন এভিডেন্স লোপাটের চেষ্টা হয়ে লাভ নেই, কারণ তখন তো কোর্টের হাতে চলে গেছে। চার্জশিট ফাইল হওয়ার পর আর কোনো জায়গায় নেই কিছু করার। ওকে, তো সেক্ষেত্রেও স্যার ইন ক্যামেরা একটা আমরা শুনতে পাই যে ইন ক্যামেরা হয় একমাত্র ধরো যে সাক্ষীটা বলতে লজ্জা পাবে, একটা মেয়ের রেপ হয়েছে, Okay. রেপটা কিভাবে করেছে, Okay. ডিফেন্স কোশ্চেন করতেই পারে, ওকে তোমার কিভাবে রেপ করলো। ওকে, এটা কি অনলি ফর রেপ কেস অর বাকি অন্য কোনো কেসেও এটা না। হতে পারে? হ্যাঁ, সিভিল কেসও হতে পারে। ওকে আমি একটা সিভিল কেস দেখেছিলাম যেখানে ইন ক্যামেরা করতে হলো। ইন ক্যামেরা করতে জিজ্ঞেস করলেন কেন, জাজ জিজ্ঞেস করলেন কেন ইন ক্যামেরা কেন, আপনি 5 নম্বর প্যারাগ্রাফটা পড়ে দেখুন। ওকে পড়ে দেখলো রাত ঠিক আছে, দরজা বন্ধ করে দাও, বের করে দাও ভাইকে। ব্যাপারটা কি ছিল, হাজবেন্ড ওয়াইফকে বলতো তুমি আমার সামনে সবসময় ন্যাকেট হয়ে ঘুরে বেড়াবে, আমি Okay. আই ওয়ান্ট দ্যাট, ওকে আমার ভালো লাগে এটা, ওকে তুমি শাড়িটা পরবে না, ন্যাকেট হয়ে ঘুরে বেড়াবে। এই যে কথাটা, এই কথাটা একটা মহিলা হুম জনসমক্ষে বলতে তার লজ্জা করবে। ঠিক ঠিক এমনকি সুপ্রিম কোর্টের ডাইরেকশনও আছে হুম। যে রেপ কেস বা এই ধরনের কেসগুলো লেডি ম্যাজিস্ট্রেট বা লেডি জাজ হুম। যদি অ্যাভেলেবেল থাকে তাদের ঘরে পাঠাবার জন্য। ওকে, তাহলে স্যার আমরা অনেক কিছু কোর্টের মধ্যে প্রসিডিউরাল ডিটেলস আমরা জানছি। এখন এই ডে টু ডে যে সমস্ত ম্যাটারগুলো স্যার হ্যান্ডেল করেন, তো উনি একদম বেবাক একটা দৃষ্টিভঙ্গিতে উনি আপনাদের সকলের কাছে রাখলেন, যাতে আপনার মতো যারা লিগ্যাল প্র্যাকটিশনার্স যারা নতুন আসছেন এই জগতে, ল প্র্যাকটিসিং এর জগতে, তারা যাতে শিখতে পারে, তারা বুঝতে পারে, আরো উৎসাহ যাতে তারা পেতে পারে। এখন এই ইনিশিয়েটিভটা আপনি আপনার ফ্রেন্ডদের বা আপনার ফ্যামিলি সার্কেলে আপনি জিনিসটাকে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। কোনো টাকা লাগে না, কোনো ফিজ লাগে না, ওটা টোটালি ফ্রি। আপনি করে নিন এবং আমরা পরের এপিসোডে আপনাদের সাথে এগেন কথা বলবো। ধন্যবাদ। নমস্কার।